কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, ৫ জনের পোড়া লাশ উদ্ধার। ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ, প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ। জ্বালানি তেলের ভোগান্তি সারা দেশে, কয়েক জেলায় হামের ভয়াবহতা। রাজশাহী ও কুষ্টিয়ায় আরও ৫ শিশুর মৃত্যু। ব্যবসায়ীদের নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর। আলোচিত বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের যাত্রা। ফ্যাসিবাদের পথে হাঁটলে বিএনপিকে করুণ পরিণতির হুঁশিয়ারি ১১ দলের। অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ডক্টর ইউনূসকেও মাঠে নামার আহ্বান নাহিদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে কদমতলী গোলচত্বর এলাকায় ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৩.৫ ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ক্ষোভ প্রকাশ করেন। মৃতদের প্রতি পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কেরানীগঞ্জ প্রতিনিধি আব্দুল গনির তথ্য ও ছবিতে সুচরিতা সূচির ডেস্ক রিপোর্ট। শনিবার দুপুর ১টা কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তার আলবারাকা হাসপাতালের পাশের গ্যাস লাইট কারখানা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে ওঠেন স্থানীয়রা। আগুনের লেলিহান মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কারখানা সহ আশপাশে। কারখানাটি আবাসিক এলাকায় হওয়ায় পুরো ঘটনা দেখেন স্থানীয়রা। সাথে সাথেই তারা চেষ্টা করেন আগুন নেভানোর, কিন্তু পারছিলেন না। খবর পেয়ে কেরানীগঞ্জ পোস্তগোলা ও সদরঘাট ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৩.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর সংশ্লিষ্টদের নিয়ে কারখানা এলাকা পরিদর্শন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা। আমরা মেসেজটা পাইছি কন্ট্রোল রুমের মাধ্যমে ১টা ১০ মিনিটের সময়, যে কেরানীগঞ্জে কদমতলীতে এরকম একটা লাইটার ফ্যাক্টরিতে অনেক বড় একটা আগুন। সাথে সাথে আপনারা জানেন যে নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে কেরানীগঞ্জ ফায়ার স্টেশন। ওখান থেকে 3টা ইউনিট এট এ টাইম বের হয়ে যায়। যাওয়ার পরে আগুনের ভয়াবহতা দেখে কেরানীগঞ্জের যে সিনিয়র স্টেশন অফিসার আছে, সে যখন বলে যে আরো সাহায্য লাগবে, সেক্ষেত্রে সাথে সাথে সদরঘাট ফায়ার স্টেশন এবং নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে পোস্তগোলা ফায়ার স্টেশন, ওখান থেকে আরো 4টা ইউনিট বের হয়। মোট 7টা ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আমরা 2টা 30-এ আমরা নিয়ন্ত্রণ দিতে সক্ষম হই। আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের দাফন কাফনের জন্য যেটা আছে, প্রত্যেক ব্যক্তির জন্য 25,000 টাকা করে প্রাথমিকভাবে এটা হচ্ছে উপজেলা থেকে তাদের প্রদান করা হবে, এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে এটা আমরা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তার সাথে ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। মন্ত্রী বলেন, কারখানাটি একবার বন্ধ করে দেওয়ার পর যারা আবার মালিককে তা খুলতে দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা মারা গিয়েছেন তাদেরকে ২ লক্ষ টাকা করে আগামীকাল আমার শ্রমমন্ত্রী এসে দিবেন। এখানে আসি, এটা ভেঙে এখন দেখব ভিতরে লাশ আছে কিনা, যাতে আর আগুন না ছড়ে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়, ওইটার ব্যবস্থা করার জন্য প্রশাসন আছে, আমিও আছি, আমাদের পলিটিক্যাল নেত্রীও আছেন। এলাকাবাসীর অভিযোগ, কারখানার মালিক প্রভাবশালী। একাধিকবার বলার পরও আবাসিক এলাকা থেকে সরানো হয়নি এটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঘটনা তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ অবিলম্বে খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। রাতে প্রধানমন্ত্রী এক বিবৃতিতে এই শোক ও নির্দেশনা দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়। প্রেস সচিব জানান, দুর্ঘটনার খবর জানার পরপরই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের সকলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি। তেলের জন্য আজও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত আছে, সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও মানুষের আতঙ্ক কাটছে না। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সবাইকে। চলমান এই অস্থিরতার জন্য গ্রাহকদের প্যানিক কেনাকাটাকে দায়ী করছেন পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন এখন প্রতিদিনের চিত্র। ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট তেল সংকটের প্রভাব বাংলাদেশেও। রাজধানীর পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ এই লাইন শুরু হয়েছে সকাল থেকেই।
এই পাম্প থেকে তেল নিতে 2 ঘন্টারও বেশি সময় লাইনে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। 2 ঘন্টা হলো সিরিয়ালে, 2 দিন পরে আসলাম। তেল যদি রেগুলার দেয় এভাবে তো লাইনে দাঁড়িয়ে থাকা তেল নেওয়ার কোনো প্রশ্ন আসে না। আমি টিচার মাদ্রাসার, কিন্তু 2 ঘন্টা করে আমার 12টার থেকে ক্লাস ছিল। এই লাইনের জন্য একটা ক্লাস মিস যাইতেছে। কেন এমন দীর্ঘ অপেক্ষা থেকে তেল নিতে হবে? প্রয়োজন নাকি আতঙ্ক? পাম্প সংশ্লিষ্টদের দাবি, আতঙ্কের কারণে অনেকেই প্রয়োজন না থাকলেও তেল নিতে আসেন, আর এমন গ্রাহকের সংখ্যা অর্ধেকেরও বেশি। কিছু কিছু বাইকে আছে দেখা যায় যে তেল আছে তারপরও নিতে আছে, দেখা যায় 300, 400, 200 টাকা গেলেও ট্যাঙ্কি ফুলা হয়ে যায়। এই যে সিরিয়ালটা দেখছেন, এটা আসলে শুধুমাত্র মানুষের প্যানিকের জন্য হচ্ছে। মানুষ অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা থেকে যদি বের হয়ে না আসতে পারে, তাহলে এই সংকট কখনোই শেষ হবে না। একটা গাড়িতে দেখা যায় যে ওর ক্যাপাসিটি আছে 50 লিটারের, 30 লিটার 35 লিটার তেল ওর গাড়িতে এখনও আছে, অথচ সে ফুল ট্যাঙ্ক তেল নেওয়ার জন্য আবার 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। বাইকারগুলোরও সেম অবস্থা। পরিস্থিতি পর্যবেক্ষণে পরিবাগের এই পাম্পে আসেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। তিনি জানান, আমদানি নির্ভর ডিজেলের জন্য নেই কোনো লম্বা সারি। বেশিরভাগই দেশে উৎপাদন হওয়া পেট্রোল এবং অকটেন নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ তার। ডিজেল হচ্ছে আমদানি করতে হয়, কিন্তু সেই ডিজেলের কিন্তু আমার সংকট নেই। আমার সংকট হচ্ছে যেটি অকটেন এবং পেট্রোল, যেটি আমার বেশিরভাগ হচ্ছে আমার দেশে উৎপাদন হয়, সেটার একটা কৃত্রিম সংকট দেখা যাচ্ছে। আমাদের মোটরসাইকেল বা বাইকাররা যারা আছে তারা অতিরিক্ত পরিমাণ তেল রিজার্ভ করতেছেন। এছাড়া যে গাড়িগুলো আছে, সে গাড়িগুলো হয়তো তার 10 লিটার তেল দরকার, কিন্তু তিনি 40 লিটার তেল থাকা সত্ত্বেও আবার হচ্ছে আমাদের পেট্রোল পাম্পগুলোতে লাইন দিচ্ছেন। পেট্রোলের শতভাগ এবং অকটেনের 80% দেশে উৎপাদন হলেও বর্তমান সংকটের জন্য গ্রাহকদের আতঙ্ক ও উদ্বেগকে দায়ী করেন পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। মালয়েশিয়া থেকে আরও 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে নোঙ্গর করেছে ফুয়েল ট্যাঙ্কার শান গ্যাং ফাজিয়ান। ট্যাঙ্কারটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় নোঙ্গর করেছে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইসেন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে আসা এটি 10ম জাহাজ। বহিনোঙ্গরে কিছু ডিজেল খালাস শেষে রবিবার পতেঙ্গার ডলফিন জেটিতে সকল ডিজেল খালাস শেষে ফিরে যাবে ট্যাঙ্কারটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফাত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। ইরান যুদ্ধের প্রভাব কাটিয়ে ব্যবসা বাণিজ্য সহ দেশের সামগ্রিক অর্থনীতি ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের সাথে প্রথম বৈঠকে এসব প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় ইরান যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দেশের শিল্প খাত ও অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত সহ সমসাময়িক নানা আলোচনা করতে শনিবার দেশের শীর্ষ ব্যবসায়ীদের ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে অর্থমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইরান যুদ্ধ ঘিরে সৃষ্ট জ্বালানি সংকট অর্থনীতিতে চাপ তৈরি করছে জানিয়ে নিরবচ্ছিন্ন সরবরাহের আহ্বান জানান ব্যবসায়ীরা। এ সময় সরকারের পক্ষ থেকে যুদ্ধের বিরূপ প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান, এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। এছাড়াও বৈঠক করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সাথে। বৈঠকে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট সহায়তার চাওয়ার বিষয়টি উঠে আসে। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত,
এগুলোতে তারা সহায়তা দেবে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন, বন্ধ হয়ে যাওয়া সরকারি প্রজেক্ট চালু করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি সহ নানা বিষয় উঠে আসে বৈঠকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। তেল কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, তেলের দাম বাড়ানো হয়নি, কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে বিশেষ ক্ষমতা আইনে ও কালোবাজারি এবং মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই বলেও জানান আইনমন্ত্রী। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। জুলাই সনদ থাকা না থাকার উপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। রাজধানীতে হাম রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সারা দেশ থেকে হাম রোগী আসছে ঢাকার হাসপাতালগুলোতে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিকে মহামারী আকারেই মনে করছেন চিকিৎসকরা। রাজধানীর হাসপাতাল ঘুরে হাম রোগের অবস্থা সম্পর্কে আরও জানাচ্ছেন সৈকত সাদিক। পাবনার বাসিন্দা আতিউর রহমান হাম রোগে আক্রান্ত যমজ 7 মাসের 2 কন্যা শিশুকে ভর্তি করিয়েছেন মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। পাবনা সরকারি হাসপাতালে সন্তানদের হাম ধরার পর নিয়ে আসেন এই হাসপাতালে। গত 1 মাস ধরে অসুস্থ 2 সন্তানকে নিয়ে কেমন পরিস্থিতি মোকাবেলা করেছেন সেটাই জানালেন তিনি। আমি পাবনাতে ছিলাম একবার 12 দিন, তারপর ছিলাম 7 দিন, তারপর এখানে আবার 7 দিন। আগে থেকে আমরা টের পাইলে এই জায়গায় আসলে আমার মনে হয় আগে থেকে আমাদের সুস্থ হইতো, কিন্তু ভোগান্তি তো ভালোই হয়েছে, টাকা তো অনেকগুলোই গেছে। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম রোগের জন্য 10টি বেড নির্ধারিত থাকলেও এখন অন্যান্য রোগীর সঙ্গে এখানে ভর্তি আছে 92 জন। এদের বেশিরভাগই 9 মাসের নিচে শিশু। সারা দেশ থেকে হামে আক্রান্ত মুমূর্ষ রোগীদের পাঠানো হয় এই হাসপাতালে। হাম উঠছে যখন আমি 4-5 হসপিটাল, প্রাইভেট হসপিটাল নিয়েছি, ওনারা আমার বাচ্চাকে রাখতে চায় নাই। ওনারা এই হাম লক্ষণ দেখে ওনারা পাঠিয়ে দিছে এখানে। হামের পরীক্ষা নিয়েছে আজকে, শুক্রবার ছিল কালকে, ও তার জন্য নিতে পারে নাই হামের পরীক্ষা। টেনশন তো বেশি হয়, যেরকম শ্বাসকষ্ট এরকম হয়, বালা মন্দ কিচ্ছু হয়েছে না, যেমনি মনে। জ্বর, কাশি, নিউমোনিয়া, সারা শরীরে লালচে দাগ ও গোটা সহ হামের নানা উপসর্গ নিয়ে রোগীদের নিয়ে আসা হয় এখানে। অন্যান্য হাসপাতালে ভাইরাসজনিত এই রোগের চিকিৎসা না পেয়ে ছুটে আসছেন স্বজনরা। চিকিৎসা দিতে গিয়ে এখন হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মহামারীর আকার ধারণ করছে, এত ক্রিটিক্যাল অবস্থায় আসে আর তারা এতগুলি হাসপাতাল ঘুরে ঘুরে আসে, তখন আমাদের পক্ষে তাদেরকে বলা কঠিন হয়ে যায় এবং তারাও খুব হয়রান ক্লান্ত থাকে যে আমরা আর পারি না এতগুলি হাসপাতাল, ফলে আমাদের ভর্তি করতে হয়, ফলে আমরা পেশেন্টদের লোড সামলাতে পারতেছি না আর কি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত বেড। তবে হাম রোগের চিকিৎসা সেবা পেলেও হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা অব্যবস্থাপনার অভিযোগও করেছেন রোগীর স্বজনরা। এখানের সবই ঠিক আছে, ডক্টররা ভালোভাবে দেখে, চিকিৎসাও খুবই ভালো, কিন্তু পরিবেশটা খুবই নোংরা, যা বলার মতো না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশের 18 জেলার 30টি উপজেলায় রবিবার সকাল 9টা থেকে শুরু হচ্ছে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি, চলবে বিকেল 5টা পর্যন্ত। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, হাম আক্রান্তের হটস্পট বিবেচনা করে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে আপাতত এসব জেলা ও উপজেলা নির্ধারণ করা হয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম রুবেলার টিকা দেওয়া হবে। পাশাপাশি হামের লক্ষণ বা আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এদিকে রাজধানীর শিশু হাসপাতালে আরও 61টি শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। 5টা স্পটে আমরা নিজেরা থাকবো, বাকি স্পটগুলো এই 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। তার মধ্যে 5টি স্পটে
আমরা নিজেরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। বাকি 25টা উপজেলায় আমাদের সিভিল সার্জনগণ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে ওই কাজটা উদ্বোধন করবেন। এমএজি ওসমানী এবং জিয়াউর রহমানের সমন্বয়ে তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হয়েছিল, কোনো এক ব্যক্তির নির্দেশে কিছু হয়নি মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, কোনো দলের নয়, মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জাতির। সকালে মুক্তিযুদ্ধের প্রথম সদর দফতর হবিগঞ্জের মাধবপুরের ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। বলেন, ৭১-এ শেখ মুজিবুর রহমান গ্রেফতার হয়ে পাকিস্তানে চলে যান। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় যখন মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, তখন মহান স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অন্যদিকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, তেলিয়াপাড়ার বৈঠক ছিল মুক্তিযুদ্ধের সামরিক কৌশল নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখান থেকেই সুসংগঠিতভাবে গেরিলা যুদ্ধের পরিকল্পনা নেওয়া হয়, যা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা আমাদের জন্য মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, তাদের নাম বিগত ফ্যাসিস্ট সরকার উচ্চারণ পর্যন্ত করেন। স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম হওয়া সত্ত্বেও আমাদের ইতিহাসকে বারবার বিকৃত করা হয়েছে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন যাবৎ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এটিকে একটি দলীয় দৃষ্টিকোণ থেকে, দৃষ্টিভঙ্গি থেকে জাতির কাছে বারবার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এদিকে বিকেলে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা শক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের পরাজিত করতে হবে। বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশে এখন একটি নতুন মতবাদ তৈরি হচ্ছে ৭১কে ভুলিয়ে দিতে। তিনি বলেন, ২৪-এর লড়াই ছিল সবার, একে বিচ্ছিন্ন করে ভাববার কিছু নেই। মন্ত্রী বলেন, তারা হিন্দু মুসলমান আলাদা করে দেখতে চান না, সবাই বাংলাদেশের নাগরিক, এটাতে বিভাজন করতে চান না, যদিও কেউ তা করতে চান। মির্জা ফখরুল বলেন, যারা বিভাজন করতে চান তারা দেশের ভালো চান না। তিনি বলেন, তারা এমন একটা দেশ চেয়েছেন যেখানে ধর্মের বিভাজন থাকবে না। সারা দেশে গীতা পাঠের আয়োজনের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, এ ধরনের আয়োজন আরও করতে হবে। একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ আজকের পর্যায়ে এসেছে, তাকে কাজে লাগানোর আহ্বান জানান মির্জা ফখরুল। ২৪শে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান, আমরা আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে একই সঙ্গে লড়াই করেছি। সুতরাং এটাকে বিভাজন করে এটার সম্ভাবনাটাকে যেন আমরা নষ্ট না করি। যে যারা এটা করতে চায় তারা বাংলাদেশকে ভালোবাসে না, এখানে একটা ভিন্ন একটা ঘটনা লুকায়িত থাকতে পারে। একটা সংকটের মধ্য দিয়ে আমরা বেরিয়ে এসেছি, আর একটি নতুন সংকট যেন আমরা তৈরি না করি। এর মধ্যে আবার একটা শক্তি কিন্তু দেখেছেন, তারা কিন্তু চেষ্টা করছে আবার বাংলাদেশের এই স্থিতিশীলতাকে নষ্ট করার জন্যে। আপনারা আজকে দেখেছেন, আজকে অনেক বড় বড় জমায়েত করা হয়েছে, ১ মাসও যায়নি, এখন আবার সেগুলো করার চেষ্টা করা হচ্ছে। এগুলো আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সচেতন থেকে সেই সমস্ত শক্তিকে আমাদের পরাজিত করতে হবে। দর্শক, গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে চলছে দলটির স্থায়ী কমিটির বৈঠক। সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর এটি দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। সেখানে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। মোবাশ্বের, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। কনক, আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে বিএনপির যে স্থায়ী কমিটির যে বৈঠকটি চলছে তার সর্বশেষ যে খবর, সেই সর্বশেষ খবর যদি আপনাকে বলতে হয়, আমি বলবো যে এখনও বৈঠকটি চলমান রয়েছে এবং এই বৈঠকটি সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। এবং বর্তমানে এই বিএনপির যে গুলশান কার্যালয়, এই গুলশান কার্যালয়ে কিন্তু স্ট্যান্ডিং কমিটির কয়েকজন সদস্য উপস্থিত রয়েছেন। অর্থাৎ এখানে আমি যদি বলতে চাই যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত রয়েছেন, আর ডক্টর আব্দুল মঈন খান উপস্থিত রয়েছেন, এছাড়া এখানে ডক্টর সেলিমা রহমান উপস্থিত রয়েছেন, তাছাড়া আরও কয়েকজন উপস্থিত রয়েছেন। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন এবং খনিজ সম্পদ মন্ত্রী
ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত রয়েছেন। এখানে বৈঠকটি চলমান রয়েছে এবং বৈঠকে আজকে যে বিষয়ে আলোচনা হবে তা এখন আমরা জানতে পারিনি, তবে যতটুকু জানতে পেরেছি যে আমরা বর্তমান দেশের যেই জ্বালানি সংকট রয়েছে সেই জ্বালানি সংকট নিয়ে এক ধরনের আলোচনা হবে এবং 6 এপ্রিল সংসদের যেই সংরক্ষিত নারী আসন সেই নারী আসনের যেই তফসিল ঘোষণার সংক্রান্ত যে বিষয় সেই বিষয়ে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সারা দেশে যে হামের প্রাদুর্ভাব রয়েছে সেই বিষয়ে বা আলোচনা হবে এমনটা আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে যদি বলতে চাই যে এখনো এই বৈঠকটি চলছে এবং এই বৈঠকের পর অর্থাৎ বৈঠকের পরবর্তী সময়ে স্ট্যান্ডিং কমিটি কেউ এসে যদি ব্রিফিং করে তারপরে আমরা আপনাদেরকে বৈঠকের বিস্তারিত কি আপডেট রয়েছে সেটা আমরা জানাতে পারবো। তো এই ছিল গুলশান চেয়ারপারসন অফিস থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। 11 দলীয় জোটের নেতারা বলেছেন একক কর্তৃত্ব বহাল রাখতে গণভোটের গণরায় মানতে চায় না বিএনপি। তারা গণরায়কে বাতিল করলে ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার গণভোটের রায় বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই হুঁশিয়ারি দেন 11 দলীয় জোটের নেতারা। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। গণভোটের গণরায় বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ বেশ কয়েকটি ইস্যুতে ফের রাজপথে 11 দলীয় জোট। শনিবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট। এ সময় জোটের শীর্ষ নেতারা বলেন একক কর্তৃত্ব বহাল রাখতে গণভোট মানতে চায় না বিএনপি। জনগণের গণরায়কে বাতিল করলে ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না বিএনপি। হুঁশিয়ারি নেতাদের। বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই, গণভোটকে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন এই আন্দোলন কোনো দলের বিপক্ষে নয়, যারা জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। ভোটের ফলাফলে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে এই ক্ষমতায় এসেছেন, সেটা আপনারাও জানেন, জনগণও জানে। এই জন্য আপনারা জোর করে সংঘর্ষ অর্জন করে জোর করে দেশের জনগণের উপর চাপিয়ে থাকতে পারবেন না। আমাদেরকে আবার রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না। যেটা সংসদেই সমাধান করার চেষ্টা করুন। বক্তব্য শেষে বাইতুল মুকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে 11 দলীয় জোটের নেতারা। পরে মিছিলটি কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। সরকার গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করায় সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পবিত্র উমরা পালন শেষে শনিবার হযরত শাহজালাল বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের অর্জন ধরে রাখতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাকে মুখ খুলতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়া তাদেরকেও দাঁড় হতে হবে। গণভোট ও সংবিধান প্রশ্নে মুখোমুখি অবস্থানে সংসদের পাশাপাশি রাজপথও বেছে নিয়েছে বিরোধী জোট। রাজপথ রাজনীতির বিরোধ মীমাংসার কেন্দ্র হয়ে উঠলে দীর্ঘ ফ্যাসিবাদের পর সংসদীয় গণতন্ত্র শুরুতেই হোঁচট খাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট।
আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো। সংবিধান সংস্কার ও গণভোট ইস্যুতে উত্তেজনাকর অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সরকারি দল চায় সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে, আর বিরোধীদের লক্ষ্য গণপরিষদের মাধ্যমে এর বাস্তবায়ন। সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হলেও সেখানে নেই গণভোটের অধ্যাদেশ। ফলে স্বভাবতই সংস্কার প্রশ্নে সন্দিহান হয়ে রাজপথমুখী বিরোধীরা। যারা এখন রাজপথে আসতে চায়, সংসদে ডিবেট তৈরি করতে চায়, তারা দেখাতে চাচ্ছে তারা সংস্কারের পক্ষে একমাত্র, তারা সুশাসন একমাত্র চায় এবং এই অবস্থানটা জনগণের সামনে তুলে ধরতে চায়। একটা ফ্রেশ রাজনীতি করছে প্রধানত। সংসদ এটা দীর্ঘদিনের অনভ্যাসের কারণে নাকি আসলে তাদের রাজনৈতিক মনস্তত্ত্বের কারণে অভাবে আমি জানি না। যেই বিষয়গুলি যেইভাবে আসলে আলোচনা হওয়া দরকার সেইটা আসলে সংসদ করতে পারে না। এটা একটা অযোগ্যতা বললে বলবেন অযোগ্যতা, আবার যদি বলেন যে ম্যানেজড ইলেকশন যেরকম বলে, এটা একটা ম্যানেজড যদি ড্রামা হয় তাহলে সেটা ম্যানেজড ড্রামা হইতে পারে। বিশ্লেষকদের পরামর্শ, সংসদেই হোক বিরোধের মীমাংসা। ঐক্যমত্য কমিশনের যে কাজটা অপূর্ণ রয়ে গেছে, যে কাজটা ঐক্যমত্য কমিশন কমপ্লিট করে নাই, যে বিভাজনটা তৈরি করে গেছে, সেই বিভাজনটা আলোচনার মাধ্যমে শেষ করা। প্রয়োজনে ঐক্যমত্য হলে প্রসেস ফলো করার জন্য, জুলাই সনদকে টেকসই করার জন্য আবার একমত হলে নতুন করেও গণভোটে দেওয়া যেতে পারে। এটা রাজপথের আন্দোলন তাদের নেতৃত্বে এখনই জমবে এটা আমার মনে হয় না, কিন্তু মানুষ তাদের সাথে এই রাজনৈতিক দলগুলি যে প্রতারণার খেলা খেলতেছে এইটাকে আগের তুলনায় কম সময়ের মধ্যে চিহ্নিত করবে এবং এগুলির বিরুদ্ধে আসলে মানুষ দাঁড়াতে বাধ্য হবে। সংসদের বদলে রাজপথ বেছে নিলে সংসদ অকার্যকরের পাশাপাশি গণতন্ত্রও ঝুঁকিতে পড়তে পারে বলে স্মরণ করিয়ে দিলেন বিশ্লেষকরা। রাজপথে পরিকল্পনা করে দেওয়া যায় না। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংসদের মাধ্যমে বাতিল করা হবে। এছাড়া আরও কিছু অধ্যাদেশ আইনে পরিণত করার পর স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। শনিবার দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে 14 জেলার পরিষদে নিয়োগ পাওয়া প্রশাসকদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদের প্রশাসকরা নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে কার্যক্রম পরিচালনার কথা জানান। প্রত্যেকটা জেলা পরিষদে যে দুর্নীতি করেছেন, উন্নয়নের নামে পকেট ভারী করেছেন, সেগুলোকে আমরা দূর করব। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন। সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, ভূমি দখলের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি ইতিমধ্যেই সবসময় আমি সংগ্রাম করি এবং এরকম আমার এক সুনাম আছে। সারা নরসিংদী জেলার নেতাকর্মীরা আমাকে সেই সম্মান করে। এই নিয়োগে নরসিংদীর সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে সকলে সন্তুষ্ট। আমি গাজীপুর জেলা পরিষদকে একটি সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করব সকলকে নিয়ে, এবং এটা দুর্নীতিমুক্ত, সুন্দর, মাদকমুক্ত, মানুষের প্রতি শ্রদ্ধাশীল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ যা যা কার্যক্রমগুলি আছে ইনশাআল্লাহ সেই কাজগুলি করার চেষ্টা করব সকলকে নিয়ে। গত 17 বছরে কী কী কার্যক্রম হয়েছে, কোনগুলো কাজগুলো ইনকমপ্লিট হয়েছে, কোনগুলো কাজ এখনও শেষ হয় নাই, আমি দ্রুত গতিতে সেই সব জিনিস জেনে আমি দ্রুত শেষ করার চেষ্টা করব। আমি চাইবো না আমাদের পাবলিক ফান্ড কোনো নষ্ট হোক, এবং সরকারের যেই প্ল্যানগুলি আছে সেই প্ল্যানগুলি দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংসদের মাধ্যমে বাতিল করা হবে। জেলা প্রশাসক ডিসির দায়িত্বে এবং জেলা পরিষদের দায়িত্বে, দুটার দায়িত্ব একসঙ্গে থাকলে উনি আসলে সময় দিতে পারেন না এবং মানুষের যে সেবা সেটা পায় না। এই কারণে আমরা দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ দিয়েছি। এবং আপনারা জানেন যে পার্লামেন্টে যে অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বাতিল, প্রশাসক নিয়োগ এবং দলীয় প্রতীকে নির্বাচনে না হওয়ার যে অধ্যাদেশটি জারি করেছিল, সেটি অলরেডি বিশেষ কমিটির যাচাই বাছাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার পার্লামেন্টে অতি আইন আকারে উত্থাপনের জন্য
মাননীয় সংসদ সদস্যরা সর্বসম্মতির কারণে ভোটের মাধ্যমে এটি আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। আমরা অত দ্রুততম সময়ের মধ্যে এটি আইন আকারে সংসদে উপস্থাপন করব এবং সংসদ এবং মাননীয় সংসদ সদস্যরা আইন আকারে পাশ করলে দলীয় প্রতীক ছাড়া আমরা দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের দিকে যাব। অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানা অনিয়মের তদন্ত চলছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের ২৭ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও কিছুদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তীব্র গরমে সাধারণ মানুষের চলাচলে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষের। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আরেফিন শাওনের রিপোর্ট। বাংলা চৈত্র মাসের শেষ দিকে দেশের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তারপরও জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে মানুষ। রিকশা চালক ইব্রাহিম ৬ ভাই বোনের মধ্যে বড়। ইব্রাহিমের কাঁধে পরিবারের দায়িত্ব। সে দায়িত্বের চাপেই কাঠফাটা রোদের মধ্যেও ক্লান্তি ছাড়াই ঘুরিয়ে যাচ্ছে রিকশার প্যাডেল। সকাল ৬টা-৭টার থেকে বাড়া লাগে মামা। কষ্ট তো দারুণ হয় মামা, কষ্ট না করলে টাকাও পাওয়া যায় না, খাওয়া দাওয়া হয় না। ওই কারণে আমি বড় ছেলে, আমার কষ্ট করাই লাগবে। আম্মা মরে গেছে চিংড়ি গালে, এই ভাই বোন ৬টারে দেখতে যায়, আমার এই অবস্থা। আমাকে ভাই বোন দেখাই লাগে, কষ্ট করাই লাগে। আল্লাহ ওই কারণে বড় ছেলে বানাচ্ছে, কষ্ট ছাড়া টাকা পাওয়া যায় না, এটাই ইচ্ছা। শুধু ইব্রাহিম না, এ কনক্রিটের শহরে জীবিকার টানে কাজ করছেন প্রবীণ সিএনজি চালক সহ নানা বয়সের মানুষ। তীব্র গরমে মানুষকে একটু স্বস্তি দিতে রাস্তার পাশে দোকানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের পানীয়। বিক্রেতারা জানিয়েছেন তাদের অনুভূতি। এটা তো অনেক কষ্ট ভাই, যে গরমটা পড়ে, গরমে অনেক কষ্ট পাইতেছি আমরা। এরপরে ছাতি টাঙাইও এখনো, মানে ছাতে যে টাঙায়, এরপর গরমে শরীরটা পুরো ভিজা, গেঞ্জি সব ভিজা যায় আর কি। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। এই যে বৃহস্পতিবার দোয়ান করে গেছি, কালকে জ্বর, আজকেও স্বাস্থ্য বেশি ভালো না, তারপরেও আইতে হয়েছে সংসারের চাপে করে। করার কিছু নাই বাজান, ওই উপরের নিহতের খেলা, করার কিছু নাই। আমরা গরিব মানুষ, রাস্তায় বাড়ি। গরমে বেশি ভালো না, গরম তো খুব খারাপ। ওই ভিতরে গরম আরও লাগে বেশি, ওই ছাদ গরম হয়ে যায় না, আরও গরম বেশি ভিতরে। এদিকে সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এটা গত পরশু থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে এটি এখন রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকা সহ কয়েকটি জেলায় বিদ্যমান রয়েছে। এটি আরও ২-১ দিন স্থায়িত্ব লাভ করবে, মানে সব জায়গা থেকে যাবে না। ৫ তারিখের পর ৬, ৭, ৮ এই ৩ দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং জোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ২ থেকে ৬ ডিগ্রি কমে যেতে পারে। এই গরমে সাধারণ মানুষকে সচেতনতার সাথে চলার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। আরেফিন শাওন, বাংলাভিশন, ঢাকা। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, নির্ধারিত সময়ে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইনে রূপান্তর হবে। শনিবার সিডাপ ইন্টারন্যাশনাল সেন্টারে নারী স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক এক নীতি সংলাপে তিনি কথা বলেন। চিফ হুইপ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। একজন ব্যক্তি তামাকজাত দ্রব্য গ্রহণ করলে তার আশেপাশে থাকা অন্তত ১০ জন মানুষ পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাবের শিকার হন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। নুরুল ইসলাম মনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩,৮৪,০০,০০০ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার না করলেও পরোক্ষ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। দেশে প্রায় ২ লাখ মানুষ তামাক ব্যবহারের কারণে মৃত্যুবরণ করে। নিজ দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তবে দলটির রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে থাকছেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান। দলীয় প্রধান ও সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব একই সাথে পালন না করার নীতিগত জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আরও বলেন জোনায়েদ সাকি,
প্রধান সমন্বয়কারী পদ ছাড়লেও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়বে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তামিম। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। প্রতি মাসে সরকারকে জ্বালানি আমদানি করতে 5,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভর্তুকি দিয়ে বেশি দিন জ্বালানি সরবরাহ সম্ভব হবে না বলেও মনে করেন ডক্টর মোহাম্মদ তামিম। স্বল্প সময়ের জন্য ভর্তুকি ভালো দাবি করে তিনি বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তখন দাম বাড়াতে হবে। তিনি বলেন, বিপিসি বিগত সময়ে 30,000 কোটি টাকা লাভ করেছে। বিগত সরকার এই টাকা অন্যত্র খরচ না করলে এখন সেই লাভের টাকা জ্বালানি ভর্তুকিতে খরচ করা যেত বলে মনে করেন তিনি। আসন্ন বাজেটে সৌর বিদ্যুতের জন্য আলাদা ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি। বাজেটে সৌর বিদ্যুতের জন্য বিনিয়োগ আনার ব্যবস্থা রাখার কথা বলেন ডক্টর তামিম। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জ্বালানি খাতে বিগত সরকারের ব্যর্থতা বর্তমান সরকারের উপর পড়েছে। কবি আল মাহমুদ ও শামসুর রহমানকে নিয়ে আলোকচিত্রী নাসির আলী মামুনের বিশেষ প্রদর্শনী ফটোজিয়াম লাইফ অফ পোয়েট্রি শুরু হয়েছে। শুক্রবার বিকেলে ধানমন্ডির আলিয়াস ফ্রসেজের লা গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরাসির রাষ্ট্রদূত জ্যা মার্ক শেরে শার্টে এবং বিশেষ শিল্পী মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আলিয়াস ফ্রসেজের পরিচালক সাজোয়া শাম্ভ। আলোকচিত্রী নাসির আলী মামুন বলেন, তার কাছে আরও বহু দুর্লভ ছবি এবং নিদর্শন রয়েছে। এগুলো নিয়ে ফটোজিয়াম নামের একটি সংগ্রহশালা করারও আগ্রহ ব্যক্ত করেন তিনি। এজন্য সবার সহায়তাও কামনা করেন নাসির আলী মামুন। প্রদর্শনীতে আলোকচিত্র রয়েছে 58টি, অধিকাংশই সাদা কালো। সেখানে 2 কবির তরুণ থেকে বৃদ্ধ বয়সের নানা রকমের প্রাকৃতিক রয়েছে। এছাড়াও অনেক ঘরোয়া জীবনের পরিবার পরিজনের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর মুহূর্ত রয়েছে। 2 সপ্তাহের এই প্রদর্শনী চলবে 16 এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। দেশের আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। জাতীয় সংসদের হুইপ এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কথা বলেই ঠিক করতে হবে কোন পদ্ধতিতে সংবিধানকে সংস্কার করলে দুকুলে রক্ষা হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। বিরোধী দলের কর্মসূচিকে ইঙ্গিত করে দুলু বলেন, কষ্টের অর্জন এই সংসদ এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে দেশের মানুষের জন্য। বিএনপি কখনোই সংস্কারের বিরুদ্ধে ছিল না, এখনো নাই। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আগের সরকারের একজন রাষ্ট্রপতি যিনি নিজেকে হাওরের সন্তান বলে দাবি করতেন আর তার এলাকার আরেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ভাতের হোটেলের হারুন ছিলেন। তারা দুজনে মিলে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না রেখে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে বানানো অপরিকল্পিত রাস্তাগুলো এখন হাওরের জলাবদ্ধতার জন্য দায়ী। শনিবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সরকারি জলমহাল আইন 2026-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক জাতীয় কর্মশালায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে, থাকবে, কিন্তু কেউ যেন গুজব ও অপতথ্য প্রচার করতে না পারে সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে। ময়মনসিংহে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স নির্মাণ করা যায় কিনা তা ভেবে দেখা হবে বলেও জানান তিনি। গাজীপুরে সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় যৌথ অভিযানে সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চলে। বাংলাদেশ সেনাবাহিনী গাজীপুর ক্যাম্পের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আলাদা 2টি জায়গায় অভিযান চালায়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে গাজীপুর সদর মেট্রো থানার জননী এন্টারপ্রাইজ ও খাজা গরিবে নেওয়াজ বিতান। লাক্স সুপারস্টার বাংলাদেশ শুধু প্রতিভা আবিষ্কারের একটি প্ল্যাটফর্ম নয়, এটি অসাধারণ সুযোগের মাধ্যমে প্রকৃত তারকা গড়ে তোলে। এবছর লাক্স আরেক ধাপ এগিয়ে দেশে অন্যতম উদার ও সম্মানজনক পুরস্কার কাঠামো উপস্থাপন করছে। বিজয়ী পাবেন লাক্স সুপারস্টার বাংলাদেশের সৌরভস্কি ট্রফি, একটি চেরি কার্ড এবং নিশ্চিত অভিনয় সুযোগ। শিহাব শাহিনের সঙ্গে একটি ও রায়হান রাফির সঙ্গে আরেকটি ইমপ্রেস টেলিফিল্ম প্রজেক্ট, পাশাপাশি একটি সিএমভি প্রজেক্ট।
প্রথম রানার আপ পাবেন লাক্সের পক্ষ থেকে একটি বিদেশ ভ্রমণ, 5 লাখ টাকার নগদ পুরস্কার, শিহাব শাহিনের সঙ্গে একটি ইমপ্রেস টেলিফিল্ম প্রজেক্ট এবং একটি সিএমভি প্রজেক্ট। দ্বিতীয় রানার আপ পাবেন একটি বিদেশ ভ্রমণ, 3 লাখ টাকার নগদ পুরস্কার, শিহাব শাহিনের সঙ্গে একটি ইমপ্রেস টেলিফিল্ম প্রজেক্ট এবং একটি সিএমভি প্রজেক্ট। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীরা পাবেন লাক্সের পক্ষ থেকে 2 লাখ টাকার নগদ পুরস্কার ও এয়ার স্টার সৌজন্যে দেশীয় ভ্রমণ টিকিট এবং একটি সিএমভি প্রজেক্ট। ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীরা পাবেন এয়ার স্টার দেশীয় ভ্রমণ টিকিট ও টেকনো ক্যামন 50 আলট্রা স্মার্টফোন। স্বীকৃতি, আর্থিক পুরস্কার সহ নানা সমন্বয়ে লাক্স আবারও নারী ক্ষমতায়নের প্রতি তার দীর্ঘদিনের অঙ্গীকারকে দৃঢ়ভাবে তুলে ধরছে। রাজধানী সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলা ভবনে শিবপুর উপজেলা কল্যাণ সমিতির ঢাকার বার্ষিক সাধারণ সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ বজলুল গনি ভূঁইয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চতুর্থ উইকেটের পতন ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। শনিবার বিসিবির সভা শেষে পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ফায়াজুর রহমান। এ নিয়ে বোর্ড পরিচালকদের মধ্যে 4 জন পদত্যাগ করলেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দাবিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছিল বিসিবিকে। শনিবার বোর্ড মিটিংয়ে প্রধান এজেন্ডাই ছিল প্রিমিয়ার লিগ, কিন্তু সবকিছু ছাপিয়ে পরিচালক ফায়াজুর রহমানের পদত্যাগের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়েছে। ফায়াজুর বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান এবং সিসিডিএম-এর ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তবে পদত্যাগের বিষয়টিকে ব্যক্তিগত বলেছেন ফায়াজুর। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক নির্বাচিত হওয়ায় ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। তারা কেউই পদত্যাগের প্রকৃত কারণ বলেননি। মূলত বর্তমান সভাপতির সাথে বিরোধের বড় ক্লাবগুলো নির্বাচন বর্জন এবং ঘরোয়া ক্রিকেট বয়কটের সিদ্ধান্তের পর প্রিমিয়ার ক্রিকেট লিগের ভাগ্য ঝুলে আছে। ক্লাব কোটায় নির্বাচিত হয়েও আবাহনী, মোহামেডান ব্রাদার্সের মতো বড় ক্লাবগুলোকে লিগে খেলতে রাজি করাতে না পারায় এই 4 পরিচালক পদত্যাগ করে থাকতে পারেন। এদিকে বিসিবি নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত 11 মার্চ গঠিত 5 সদস্যের তদন্ত কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, 5 জনের পোড়া লাশ উদ্ধার। ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ, প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ। জ্বালানি তেলের ভোগান্তি সারা দেশে, কয়েক জেলায় হামের ভয়াবহতা। রাজশাহী ও কুষ্টিয়ায় আরও 5 শিশুর মৃত্যু। ব্যবসায়ীদের নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর, আলোচিত বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের যাত্রা। ফ্যাসিবাদের পথে হাঁটলে বিএনপিকে করুণ পরিণতির হুঁশিয়ারি 11 দলের। অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ডক্টর ইউনূসকেও মাঠে নামার আহ্বান নাহিদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।